আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি সাদ্দাম হোসাইন। যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে খুবই একটি জনপ্রিয় ওষুধ বা জনপ্রিয় আমরা গ্যাস্ট্রিকের ওষুধ বা বলে থাকি সেটা হচ্ছে আপনাদের ফিনিক্স ট্যাবলেট। সেটা হচ্ছে ফিনিক্সটা হচ্ছে রেবিপ্রাজল সোডিয়াম, সেটা 20 মিলিগ্রামের হচ্ছে একটি ট্যাবলেট এবং হচ্ছে 10 মিলিগ্রামের একটি ক্যাপসুল পাওয়া যায়। এই যে ফিনিক্সটা হচ্ছে ফিনিক্সের কি কাজ, সেটার ফার্মাকোলজি কি, এমন হচ্ছে সেটা কখন খাওয়া যাবে না, সেটাকে কিভাবে খেতে হবে, কোন সময় খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয়টি নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করব। প্রথমে যদি আমরা বলি যে ফার্মাকোলজি, যেটা হচ্ছে ফার্মাকোলজিটা কি, রেবিপ্রাজল গ্যাস্ট্রিক প্যারাইট্রাল কোষের হচ্ছে পটাশিয়াম এবং যেটা হাইড্রোজেন এট্রিপেজকে বাধা দেওয়ার মাধ্যমে যে অ্যাসিড নিঃসরণটা সেটাকে বন্ধ করে দেয়। এই এনজাইমকে প্যারাসিটামল কোষের প্রোটন পাম্প বলা হয়ে থাকে। এই জন্য রেবিপ্রাজলকে সাধারণত প্রোটন পাম্প ইনহিবিটর বলা হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে ফার্মাকোলজি। এখন যদি আমরা নির্দেশনা বা হচ্ছে কোন কোন রোগের ক্ষেত্রে বা আমাদের কি কি সমস্যার ক্ষেত্রে আমরা হচ্ছে যে রেবিপ্রাজলটাকে খাবো। রেবিপ্রাজল হচ্ছে গ্যাস্ট্রোরেজিস্ট্যান্ট ট্যাবলেট নিম্নলিখিত চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। সেখানে হচ্ছে যে আপনার অ্যাক্টিভ অথবা সক্রিয় ডিউডেনাল আলসার এবং যেটা হচ্ছে আপনার সক্রিয় বা ঝুঁকিমুক্ত পাকস্থলীর যে আলসার হচ্ছে সেখানে দেওয়া হয়ে থাকে। পাকস্থলী ও খাদ্যনালীর ক্ষয় সৃষ্টিকারী উপসর্গ অথবা আলসারেটিভ রিফ্লাক্স রোগের ক্ষেত্রে এটা দেওয়া হয়ে থাকে। পাকস্থলী ও খাদ্যনালীর রিফ্লাক্স রোগের এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা এটা ব্যবহৃত হয়ে থাকে। মাঝারি থেকে তীব্র উপসর্গযুক্ত পাকস্থলী ও খাদ্যনালীর রিফ্লাক্স রোগ উপসর্গযুক্ত জিএআরডি মানে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের চিকিৎসাটি ব্যবহৃত হয়ে থাকে। আর হচ্ছে জোলিঞ্জার এলিনসন সিনড্রোম। পাকস্থলী হচ্ছে আলসার রোগে হেলিকোব্যাক্টার পাইলোরি নির্মূল উপযুক্ত অ্যান্টিবায়োটিকের উৎপাদনের সাথে হচ্ছে এটা সমন্বিত হবে। এমনকি হচ্ছে যে আমরা যেটাকে হচ্ছে পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার বলে থাকি, সেই পেপটিক আলসার অথবা গ্যাস্ট্রিক আলসার যে রোগ, সে রোগের ক্ষেত্রে হচ্ছে যে রেবিপ্রাজলটা হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। এখন যদি আমরা আসি যে হচ্ছে ওষুধের হচ্ছে মাত্রা, মানে এই ওষুধটা আমরা কিভাবে বা সেবন করব, যে সেবনের যদি নিয়ম কানুনে আসি, যেহেতু যদি আমাদের যেটা সক্রিয় ডিউটেনাল আলসার অথবা সক্রিয় বা ঝুঁকিমুক্ত পাকস্থলীর আলসার যদি রয়েছে সেক্ষেত্রে এটাকে কিভাবে ব্যবহার করা যায়। এটা হচ্ছে যে সক্রিয় ডিউটেনাল আলসার বা সক্রিয় ঝুঁকিমুক্তি পাকস্থলীর আলসার উভয়ের জন্য হচ্ছে প্রস্তাবিত মুখের খাওয়ার মাত্রাটি হচ্ছে 20 মিলিগ্রাম, যারা দিনে একবার সকালে সকালে গ্রহণ করাটাই উচিত। অধিকাংশ যে ডিউটেনাল আলসারের রোগীর 4 সপ্তাহের মধ্যে হচ্ছে এটা আরোগ্য লাভ করে থাকে, যদিও কিছু সংখ্যক রোগী সম্পূর্ণ নিরাময় হতে আরও অতিরিক্ত 4 সপ্তাহ চিকিৎসা প্রয়োজন হতে পারে। অধিকাংশ যে সক্রিয় ঝুঁকিমুক্ত পাকস্থলীর আলসার যে রোগী 6 সপ্তাহের মধ্যে আরোগ্য লাভ করে, তাছাড়া কিছু সংখ্যক রোগীর সম্পূর্ণ নিরাময় হতে অতিরিক্ত 6 সপ্তাহ চিকিৎসার প্রয়োজন হতে পারে। তা হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা প্রথম হচ্ছে 4 সপ্তাহ, পরবর্তী আরো 4 সপ্তাহ লাগতে পারে। আর যেটা হচ্ছে ঝুঁকিমুক্ত যেটা হচ্ছে আলসার রোগ, সেটার ক্ষেত্রে হচ্ছে 6 সপ্তাহ আর অতিরিক্ত 6 সপ্তাহ লাগতে পারে। পাকস্থলী এবং খাদ্যনালীর যে ক্ষয়, যেটা হচ্ছে রিসিভ বা ক্ষত সৃষ্টিকারী উপসর্গ অথবা আলসারেটিভ রিফ্লাক্স রোগের ক্ষেত্রে হচ্ছে মুখে সেবনের জন্য নির্দেশিত মাত্রা 20 মিলিগ্রাম করে 20 মিলিগ্রাম 4 থেকে 6 সপ্তাহ, এটাকে 8 সপ্তাহ আপনাকে এটা হচ্ছে খেতে হচ্ছে। আর হচ্ছে পাকস্থলী খাদ্যনালীর রিফ্লাক্সের দীর্ঘমেয়াদী চিকিৎসায় যে রোগীর শরীরে ওষুধের কার্যকারিতার উপর ভিত্তি করে রেবিপ্রাজল সোডিয়ামের নিয়ন্ত্রিত পরিমাণ হচ্ছে দৈনিক 20 মিলিগ্রাম অথবা হচ্ছে 10 মিলিগ্রাম। মাঝারি থেকে তীব্র উপযোগিত পাকস্থলীর যে খাদ্যনালীর রিফ্লাক্স রোগের উপসর্গ জিআরডিআর চিকিৎসা হচ্ছে খাদ্যনালীর প্রভাবিত রোগীর ক্ষেত্রে দৈনিক 10 মিলিগ্রাম অথবা 4 সপ্তাহের মধ্যে উপসর্গ নিয়ন্ত্রণ না আসে সেই পুনরায় হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা উচিত। একবার উপসর্গ নিয়ন্ত্রিত হলে পরবর্তীতে উপসর্গ নিয়ন্ত্রণের জন্য রোগীকে প্রয়োজন অনুসারে দৈনিক 10 মিলিগ্রাম করে গ্রহণ করতে হতে পারে। এমন যাদের বয়স হচ্ছে 1 থেকে 12 বছর, শিশুদের গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের যাদের হচ্ছে 15 ওজন 15 কেজির থেকে কম, তাদের হচ্ছে যে 5 মিলিগ্রাম দৈনিক একবার, অথবা হচ্ছে 12 সপ্তাহ উপসর্গের লক্ষণ সমূহ সম্পূর্ণরূপে দূরীভূত না হলে 10 মিলিগ্রাম পর্যন্ত সেবন করা যেতে পারে। এবং 1 থেকে 11 বছর বয়সের শিশু যাদের হচ্ছে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এবং যাদের ওজন হচ্ছে 15 কেজির বেশি, তারা হচ্ছে 10 মিলিগ্রাম দৈনিক একটা করে আপনি হচ্ছে 12 সপ্তাহ হচ্ছে আপনাকে খেতে হবে। জোলিঞ্জার এলিসন সিনড্রোম হচ্ছে প্রাপ্তবয়স্ক রোগীর প্রারম্ভিক নির্দেশিত মাত্রা হচ্ছে দৈনিক 60 মিলিগ্রাম, প্রতি রোগীর প্রয়োজনের উপর ভিত্তি করে ওষুধের পরিমাণ 120 মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করে সমন্বয় করা যেতে পারে। একবার সেবনের
জন্য দৈনিক 100 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে। 120 মিলিগ্রাম ওষুধ সেবনের ক্ষেত্রে 60 মিলিগ্রাম দৈনিক 2 বার বিভক্ত মাত্রা হচ্ছে আপনাকে প্রয়োগ করতে হতে পারে। ক্লিনিক্যালি নির্দেশিত সময় পর্যন্ত হচ্ছে আপনাকে চিকিৎসা চালিয়ে যেতে হবে। যদি হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন দ্বারা, যেটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ হয়ে থাকে, সেখানে হচ্ছে যে হেলিকোব্যাক্টার পাইলোরি আক্রান্ত রোগীর ইরিডিকেশন থেরাপির মাধ্যমে চিকিৎসা করা উচিত। নিম্নলিখিত সমন্বিত চিকিৎসা 7 দিনের জন্য নির্দেশিত: 20 মিলিগ্রাম রেবিপ্রাজল সোডিয়াম 2 বার, 500 মিলিগ্রাম ক্লিত্রোমাইসিন দৈনিক 2 বার এবং 1000 গ্রাম 1 গ্রাম হচ্ছে এমোক্সিসিলিন দৈনিক 2 বার দেওয়া হয়ে থাকে। এমনকি হচ্ছে চিকিৎসকের পরামর্শ মোতাবেক হচ্ছে আপনাকে ওষুধগুলো সেবন করতে হবে। একজন চিকিৎসক আপনার রোগের ধরন, কারণ এবং আপনার চিকিৎসার উপর ভিত্তি করে হচ্ছে আপনার কোন ওষুধটি ঝুঁকিপূর্ণ বা কোন ওষুধটি আপনার জন্য ভালো, এমন হচ্ছে কত বেলা বা কত মিলিগ্রাম দিতে হবে, কেবল তিনি সেটাকে আপনার হচ্ছে নির্দেশ করতে পারে বা সেটাকে তিনি হচ্ছে নিয়মটা করতে পারেন। সেই জন্য হচ্ছে একজন চিকিৎসকের পরামর্শ মোতাবেক আপনাকে সেবন করতে হবে। যদি আমরা সেবন বিধি বলি, সেখানে হচ্ছে দৈনিক চিকিৎসা একটি রেবিপ্রাজল নির্দেশিত হলে রেবিপ্রাজল ট্যাবলেট হচ্ছে সকালে খাওয়ার আগে গ্রহণ করা উচিত। যদিও নির্দিষ্ট সময় পর খাবার গ্রহণের কোনোটি রেবিপ্রাজল সোডিয়ামের কার্যকলাপের উপর প্রতিফলিত দেখা যায়নি। এই পদ্ধতি চিকিৎসার অনুবর্তিতা পালনে সহায়তা করে। রোগীর সাধারণ করে চিকিৎসা দেওয়ার রেবিপ্রাজলের ট্যাবলেট চিবানো বা চূর্ণ না করে সম্পূর্ণরূপে গিলে ফেলাটি হচ্ছে উচিত। অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শের ক্ষেত্রে সেটাকে আপনাকে সামনে করতে হবে। যেমন ঔষধ ও অন্যান্য ওষুধের সাথে যদি মিতক্রিয়া আমরা বলি, যেমন রেবিপ্রাজল নিরোগ্রীভাবে বা দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণটাকে বন্ধ করে দেয়। যেসব ওষুধ শোষণ পিএইচের উপর নির্ভরশীল তাদের রেবিপ্রাজলের পারস্পরিক ক্রিয়া করে থাকে। একসাথে রেবিপ্রাজল সোডিয়াম, কিটোকোনাজোল অথবা ইট্রাকোনাজোল গ্রহণ করলে রক্তের যে ফাঙ্গাস রোধক যে কার্যক্ষমতা, সে ওষুধের মাত্রাটা উল্লেখযোগ্য হারে সেটাকে কমিয়ে দিতে পারে। এই জন্য হচ্ছে কিটোকোনাজোল অথবা আপনার হচ্ছে ইট্রাকোনাজোলের সাথে যখন রেবিপ্রাজল গ্রহণ করা হয়, তখন প্রতিটি রোগীকে পর্যবেক্ষণ করতে হবে যাতে প্রয়োজনীয় অনুযায়ী মাত্রা সমন্বয় করা যায়। এটানজাবিরস এর শোষণ ক্রিয়া পিএইচ এর উপর নির্ভরশীল। এই জন্য পিপিএ যেমন রেবিপ্রাজল এজান্ট্রাবিরের সাথে গ্রহণ করা উচিত নয়। তরল অ্যান্টাসিডের সাথে কোনো পারস্পরিক ক্রিয়া দেখা যায়নি। এন্টাজাবিরের শোষণ প্রক্রিয়া পিএইচ এর উপর নির্ভরশীল। এই জন্য পিএইচ এ যেমন রেবিপ্রাজল এন্টাজাবিরের জন্য গ্রহণ করা কখনোই উচিত নয়। প্রতি নির্দেশনা যদি বলি, আমরা হচ্ছে বলবো যে রেবিপ্রাজল বা অথবা এর কোনো উপাদানের উপর যদি কারো হচ্ছে আপনার যে অসংবেদনশীলতা হাইপার সেন্সিটিভ থাকে, সেক্ষেত্রে এটাকে নির্দেশিত নয়। রেবিপ্রাজল গর্ভাবস্থা এবং স্তন্যদানকালেও এটাকে নির্দেশিত নয়। পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে সাধারণত রেবিপ্রাজল স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী গবেষণা হচ্ছে সেটাকে শোষণীয়। কোনো সময় রেবিপ্রাজল সেবনে হচ্ছে আপনার মাথা ব্যথা, ডায়রিয়া, পেট ব্যথা, বমি, কোষ্ঠকাঠিন্য, মুখ গহ্বরের শুষ্কতা, ক্ষুধা বাড়ানো বা কমানোর কাজটা, পেশিতে ব্যথা, গুম গুম ভাব, মাথা ঝিমঝিম করতে পারে। এই সমস্যাগুলো হচ্ছে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দিতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে যদি হচ্ছে আমরা এটা ব্যবহার বলি, সেখানে হচ্ছে যে ইউএস এফডি এর প্রেগনেন্সি ক্যাটাগরি সি গর্ভবতী প্রাণীদের উপর গবেষণা রেবিপ্রাজল ব্যবহার ফিটাসের উপর কোনো ক্ষতির প্রভাব এখনো পাওয়া যায়নি। তবে গর্ভবতী মায়ের ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য কোনো গবেষণা এটাকে করা হয়নি। রেবিপ্রাজল খুব বেশি দরকার হলে গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত। রেবিপ্রাজল মাতৃদুগ্ধে নিষিদ্ধ হয়, সেহেতু ওষুধটি সেবনের বিরত থাকা উচিত নাকি শিশুকে মাতৃদুগ্ধ পানে বিরত রাখা উচিত, সেক্ষেত্রে ওষুধটির প্রয়োজনীয়তা বিবেচনা করতে হবে আপনাকে। এখন যদি আমরা কিছু সতর্কতাতে আসি, অর্থাৎ রেবিপ্রাজল ওষুধটা যদি আমরা খাই, সেক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। যেমন হচ্ছে পাকস্থলী অথবা খাদ্যনালীতে মেলিগনেন্সি যদি উপস্থিতিতে রেবিপ্রাজল 20 মিলিগ্রাম গ্যাস্ট্রোরেস্টেন্ট ট্যাবলেট দ্বারা চিকিৎসার মাধ্যমে উল্লেখযোগ্যভাবে প্রতিরোধ করা যায় না, সে কারণে হচ্ছে মেলিগনেন্সির সম্ভাবনা থাকলে রেবিপ্রাজল চিকিৎসা করা শুরু করা থেকে আপনাকে হচ্ছে বিরত থাকতে হবে। আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে হচ্ছে বিশেষ করে 1 বছরের বেশি রোগীকে নিয়মিত পর্যবেক্ষণ করে রাখতে হবে আপনাকে। প্রোটন পাম্প ইনহিবিটর বিশেষ করে হচ্ছে উচ্চ মাত্রায় এবং অধিক সময় ধরে 1 বছরের বেশি ব্যবহার করা হলে হিপ, কজি এবং মেরুদণ্ডের যে অস্থি ভাঙার ঝুঁকি খানিকটা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে হচ্ছে বয়স্ক অথবা অন্য কোনো উল্লেখযোগ্য ঝুঁকিপূর্ণ কারণ থাকে। অবজারভেশনের স্টাডিতে দেখা গেছে যে প্রোটন পাম্প ইনহিবিটরগুলি ফ্র্যাকচারের সামগ্রিক ঝুঁকি 10 থেকে 40% থেকে বাইরে চলতে পারে। এসব ঝুঁকি হচ্ছে অন্যান্য ঝুঁকির কারণও হতে পারে। আপনার হচ্ছে গ্যাস্ট্রোপ্রোসিস ঝুঁকি রোগীকে যত্ন নেওয়া উচিত এবং তাদের ভিটামিন ডি ও ক্যালসিয়ামের পর্যাপ্ত পরিমাণ আপনাকে গ্রহণ করতে দেওয়া উচিত। রেবিপ্রাজল ব্যবহারকারী রোগীদের ক্ষেত্রে হচ্ছে অন্য প্রোটন পাম্প ইনহিবিটর অথবা সাবস্টিটিউয়েন্ট
বেনজামিডিজালের সাথে পার্শ্ববর্তী অতি সংবেদনশীলতার ঝুঁকি রয়েছে। রোগীকে সতর্ক করতে হবে যেন গ্যাস্ট্রোরেসিস্টেন্স রেবিপ্রাজল ট্যাবলেট চুষে অথবা চূর্ণ করে না খেয়ে সম্পূর্ণ আপনি গিলে ফেলতে হয়। বাজারজাত করার যে পরবর্তী যে প্রতিবেদন অনুযায়ী দেখা গেছে রক্তে ডিসক্রিয়াসিসের বা রক্তে মোট অনুচিকরা যে পরিমাণ এবং নিউট্রোফিলের পরিমাণটা কমে যায় এর উপস্থিতি পাওয়া গিয়েছে। অধিকাংশ ঘটনার ক্ষেত্রে অন্য কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। ঘটনাগুলো জটিল না হলে রেবিপ্রাজল ব্যবহার বন্ধ করার মাধ্যমে সমাধান করা গিয়েছে। এই সমস্যা যাদের হয়েছে তাদেরকে রেবিপ্রাজল বন্ধ করলে সমস্যাটা হয়েছে। হালকা থেকে মাঝারি যকৃতের বৈকলাঙ্গ যুক্ত সাথে বয়স ও লিঙ্গের তুলনায় গবেষণা উপর ওষুধের সম্পর্কিত সুরক্ষাজনিত সমস্যা উল্লেখ কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে যকৃতের গুরুত্বপূর্ণ বৈকলাঙ্গের রোগীদের চিকিৎসায় রেবিপ্রাজল ব্যবহার সম্পর্কে কোনো ক্লিনিক্যাল তথ্য নেই বলে রেবিপ্রাজল 20 মিলি গ্যাস্ট্রো রেজিস্ট্যান্ট ট্যাবলেটগুলির সাথে প্রথমে যেহেতু ওষুধের সাথে চিকিৎসা শুরু করার পর প্রেসক্রাইবারকে সাবধানতা অবলম্বন করতে দেওয়া উচিত। একই সাথে এন্টাজাবিরস এবং রেবিপ্রাজলের প্রয়োগ নির্দেশিত নয়। রেবিপ্রাজল সহ প্রোটন পাম্প ইনহিবিটর চিকিৎসায় সাধারণত সালমেনেলা, তারপর ক্যাম্পফাইলোব্যাক্টার এবং ক্লাস্ট্রিডিয়ামের ডিফিসিলিসের দ্বারা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সংক্রমণ ক্ষমতা বেড়ে যায়। হাইপোপ্যারাম্যাগনেসিয়াম রক্ত ম্যাগনেসিয়ামের পরিমাণটা কমে যাওয়া। পিপিআই যেমন রেবিপ্রাজল কমপক্ষে 3 সপ্তাহ এবং বেশিরভাগ ক্ষেত্রে 1 বছরের ব্যবহারে রক্তের মারাত্মকভাবে ম্যাগনেসিয়ামের যে পরিমাণটা সেটাকে কমে যাওয়ার তথ্য পাওয়া গেছে। হাইপোম্যাগনেসিয়ামের মারাত্মক লক্ষণগুলো আপনার শরীরে আপনাকে অবসাদ লাগবে, ধনুষ্টঙ্কর দৃশ্যরোগ হবে আপনার, তারপর প্রলাপ বকা হবে, খিঁচুনি, জিমুনি এবং ভেস্টিকুলার এরিথমিয়া, অস্বাভাবিক দ্রুত হৃদস্পন্দন যা কিনা ধীরে ধীরে শুরু হয় এবং রোগীরা লক্ষণগুলোকে আগ্রহ প্রকাশ করে থাকে। অধিকাংশ আগ্রহ রোগীর ম্যাগনেসিয়াম পুনঃপ্রয়োগের মাধ্যমে এমন পিপিআই গ্রহণ থেকে বিরত থাকলে হাইপোম্যাগনেসিয়াম থেকে উন্নতি হয়ে থাকে। যে সমস্ত রোগী দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রত্যাশা করে পিপিআই এর সাথে ডিগোক্সিন অথবা যে সমস্ত ওষুধ হাইপোম্যাগনেসিয়াম করতে পারে যেমন ডাইরেক্ট ফ্রেক্স চিকিৎসা উচিত। পিপিআই দিয়ে চিকিৎসা শুরু করার পূর্বে চিকিৎসকের যে চলাকালে ম্যাগনেসিয়ামের লেভেলটা সেটাকে নিয়মিত আপনাকে পরীক্ষা করতে হবে। ভিটামিন বি12 শোষণের উপরে প্রভাব। রেবিপ্রাজল সোডিয়াম অ্যাসিড, তারপর ব্লোকেইন ওষুধ ক্লোরাইডিয়াজনিত কারণে ভিটামিন বি12 সায়ানোগ্লোবিউলিন শোষণটাকে হ্রাস করতে পারে। শরীরে স্বল্প ভিটামিন বি12 এর মজুদ থাকলে বা শোষণ হ্রাস করতে পারে এমন ঝুঁকির কারণগুলো উপস্থিত থাকলে এমন ক্লিনিক্যাল লক্ষণগুলো থাকলে দীর্ঘমেয়াদী চিকিৎসা আপনাকে বিবেচনা করতে হবে। আর সাব একুয়েট কিউটিনিয়ারাস লুপাস ইরিথ্রোমেটাস এসএলই যেটা রয়েছে এই এসএলই রোগে কি প্রোটন পাম্প ইনহিবিটরগুলো এসএলই খুব বিরল ঘটনাগুলির সাথে সম্পর্কিত, যদিও ক্ষত দেখা যায় যে বিশেষ করে ত্বকের রোদ উদ্ভাসিত অংশে আত্রায় গ্লিমা দেখা যায়, তাহলে রোগীর সাথে চিকিৎসাটাকে আপনাকে সেবা নেওয়া উচিত এবং চিকিৎসকের রেবিপ্রাজল বন্ধ করার বিবেচনা করা উচিত। প্রোটন পাম্প ইনহিবিটরের সাথে যেমন পূর্বের চিকিৎসার পরে এসএলই দেখা দিলে পরবর্তী অন্যান্য প্রোটন পাম্প ইনহিবিটরের সাথে এসএলই ঝুঁকি বাইরে তুলতে পারে। পরীক্ষাগারে পরীক্ষার প্রতিবন্ধকতা যেমন এটা ক্রেমোগিনুনিন এই সিরিজের মাত্রা বৃদ্ধি পাওয়া নিউরোএন্ডোক্রাইন টিউমারগুলির পরীক্ষা প্রতিবন্ধকতা হতে পারে। এই প্রতিবন্ধকতা এড়াতে রেবিপ্রাজল 20 মিলিগ্রাম গ্যাস্ট্রো রেজিস্ট্যান্ট ট্যাবলেট সিজিএ পরিমাণে কমপক্ষে 5 দিন পূর্বে বন্ধ করা উচিত। প্রাথমিক পরিমাণের উপর যদিও সিজিএ গ্যাস্ট্রিকের মাত্রা রেফারেন্স মাত্রা ফিরে না আসে তাহলে প্রোটন পাম্প ইনহিবিটর বন্ধ করে 14 দিন পুনরায় পরীক্ষা করা উচিত। বিশেষ ক্ষেত্রে ব্যবহার যেমন বৃক্ষ এবং যকৃতের যে বৈকলাঙ্গ সেক্ষেত্রে দেখা যাচ্ছে বৃক্ষ এবং যকৃতের বৈকলাঙ্গ রোগীদের জন্য মাত্রার সমানে কোনো প্রয়োজন নেই। শিশুদের ক্ষেত্রে সুরক্ষা কার্যকলাপ সম্পর্কিত তথ্যের অপ্রতুলতার কারণে রেবিপ্রাজল শিশুদের জন্য এটা নির্দেশিত হয়ে থাকে। মাত্রা অতিরিক্ত যদি এটা অধিক মাত্রায় ব্যবহার করা হয়ে থাকে সর্বোচ্চ সুপ্রতিষ্ঠিত মাত্রা 60 মিলিগ্রাম দিনে 2 বার অথবা 160 মিলিগ্রাম দিনে একবারে বেশি দেওয়া যাবে না। সাধারণত সামান্য ক্ষতিকর প্রভাব দেখা যায় কিনা জন্য বিদ্যুৎ প্রক্রিয়াগুলির সম্বন্ধে সীমাবদ্ধ এবং কোনো প্রকার চিকিৎসা ছাড়াই পুনরায় ঠিক হয়ে যায়। সুনির্দিষ্ট কোনো প্রতিষেধক জানা নেই। রেবিপ্রাজল খুব বেশি প্রোটিন আবদ্ধ হয়ে সেজন্য ডায়ালাইসিস করা যায় না। সেজন্য যে কোনো মাত্রাতিরিক্ত ঘটনার ক্ষেত্রে উপসর্গ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা উচিত এবং সাধারণ সহায়ক উপায় ব্যবহার করা উচিত। থেরাপিউটিক ক্লাসে যদি বলি সেটা একটি প্রোটন পাম্প ইনহিবিটর ওষুধ, অর্থাৎ এই জনপ্রিয় ওষুধ ফিনিক্স বা রেবিপ্রাজল যে সোডিয়াম সেটা আমাদের যে কি কাজ করে সেটা সে মাত্রা কতটুকু
এবং সেটা কিভাবে খাওয়া উচিত, যেমন সর্বোচ্চ মাত্রা কতটুকু পর্যন্ত ব্যবহার করা যেতে পারে এবং অধিক পরিমাণে খেলে কি সমস্যা হতে পারে এবং আমাদের যে সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কি সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন, যেমন ভিডিওটি শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি ফিরে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।